ভোট কি কেবল পশ্চিমবঙ্গে হলো? এই যে ভোটটা কালকে হলো সেটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হলো না গোটা দেশে হলো? কিন্তু গোটা দেশের অন্যান্য জায়গার যা চিত্র এবং আমাদের এই মুহূর্তে যা চিত্র আমরা কি দেখতে পাচ্ছি, আমরা মানে বাঙালিরা, আমরা মানে বাংলার যারা বাসিন্দা, আমরা যারা উলুখাগড়া, তারা পার্টি পার্টি করে একে অপরের রক্ত চুষে খাচ্ছি, একে অপরের রক্ত টেনে বের করছি, খুন করছি, মারছি, ধরছি। বাংলায় জেলায় জেলায় ভোট সন্ত্রাসে টক্কর দিচ্ছি আমরা নিজেরাই নিজেদেরকে, আমাদের নিজেদের ভাইকেই মারছি যে অন্য দলের, আমরা নিজের ভাই বোন যারা অন্য দল করে তাদের আটকাচ্ছি, দেওয়াল লেখা বন্ধ করাচ্ছি এবং আমরা পুরোটা নিজেরাই নিজেদের মধ্যে করছি। কে কাকে বেশি বাধা দিতে পারি এই টক্কর যেন চলছে। কোন এলাকায় সবচেয়ে বেশি ছাপ্পা মারা যায় সেই টক্কর বাংলায় চলছে। মারপিট করছি শুধুমাত্র একটা ভোট নিয়ে, আর অন্যদিকে মানে অন্য জেলা নয়, অন্য রাজ্যগুলোতে জোর টক্কর, জোর মারপিট, জোর টানা হেঁচড়া চলছে চারটে রাজ্যের মধ্যে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু। এই চারটে রাজ্যের মধ্যে জোর টক্কর চলছে। কোন রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় টেসলা গাড়ির কারখানার জন্য কি কি সুবিধা দেবে, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই চার রাজ্যের একজন বিরোধী দলনেতা, একজন মুখ্যমন্ত্রীও এটা বলছে না যে আমাদের রাজ্যে আমরা কারখানা বানাতে দেবো না, উল্টে সেই চার রাজ্যের নেতা নেত্রীদের মধ্যে একটা যেন হুলস্থুলু কাণ্ড লেগেছে। ছিনিয়ে নেবে কে টেসলা গাড়ির ম্যানুফ্যাকচারিং হাব, বিরাট বড় একটি ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। এর মানেটা কি? টেসলা গাড়ি কি আমার আপনার বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকবে? আমার আপনার বাড়ির যে চাল, সেই চালের পাশে আমরা দেখতে পারবো টেসলা গাড়ি 5টা দাঁড়িয়ে রয়েছে? না, আমার আপনার বাড়ির ছেলেগুলো, আমার আপনার বাড়ির মেয়েগুলো ওই সিঙ্গুরে যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোরই বাস্তবায়ন দেখতে পাবে ওই সমস্ত রাজ্যে। ডবল ডবল চাকরি পাবে, ঘরের ছেলে মেয়েগুলো ঘরেই থাকবে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হবে না। আমাদের পশ্চিমবঙ্গ এই সম্ভাবনাময় প্রতিযোগিতা থেকে, এই যে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিনিয়ে আনবো, সার্ভিস সেক্টর ছিনিয়ে আনবো, এই যদি টেসলা আনে আমি টাটা নিয়ে আসবো, এই যদি হুন্ডাই আনে আমি হন্ডা নিয়ে আসবো, এই প্রতিযোগিতা থেকে বিশ্বাস করুন প্রায় 15 বছর পেছনে চলে গেছে। 13 বছর এই তৃণমূল সরকার, বামফ্রন্টের দীর্ঘদিনের চলছে না, চলবে না। এবং তারপর ধরে নিলাম যদি টাইম মেশিনেও টাটার ফ্যাক্টরি আমরা বানিয়ে ফেলতে পারি, আমরা যদি টাইম মেশিনে টাটার ফ্যাক্টরি বানিয়ে ফেলতে পারলেও শূন্য থেকে শুরু করতে হবে। বিশ্বাস করুন, এটা ময়ূক বলছে না, বিশেষজ্ঞরা বলছে শূন্য থেকে। কারণ এখানে অনেক বেশি এগিয়ে গেছে তোলাবাজি শিল্প, কাটমানি শিল্প, সিন্ডিকেট শিল্প। ভাবুন হুগলি, যেখান থেকে টাটার ন্যানোর ফ্যাক্টরিটা হওয়ার কথা ছিল, যেখানে আরো বেশি স্বপ্ন দেখানোর কথা ছিল নেতা নেত্রীদের, সেখানে হুগলিতে শিল্প তাড়িয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শিল্প মানে বাঙালিকে বোঝাচ্ছেন ধোঁয়া ধোঁয়া, এত ধোঁয়া দেখছি তো, ওই ধোঁয়া এই ধোঁয়া, যেন ওই ধোঁয়া মানেই কারখানা। এরপরে শ্মশানের ধোঁয়া, শ্মশানের চুল্লির ধোঁয়া দেখে হয়তো বলবে দেখো ওখানেও কারখানা। ভাবুন, একদিকে লড়াই চলছে, ধোঁয়া কে কত বেশি বলবে, আর অন্যদিকে অ্যাকচুয়ালি শিল্প আনার লড়াইটা চলছে। অসমে, আমাদের রাজ্যের ঠিক পাশের রাজ্য অসমে, পৃথিবীর সবচেয়ে বড় ধোঁয়া দূষণবিহীন সেমিকন্ডাক্টর প্লান্ট ফ্যাক্টরি, সেইটা করার প্রস্তাবনা টাটা অলরেডি হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়েছেন। আসামে 40,000 কোটি টাকা বিনিয়োগ করছে টাটা। এই বিনিয়োগটা আমাদের আপনার রাজ্যে হতে পারতো, আমার আপনার জেলায় হতে পারতো, যেখানে নির্বাচন হলো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ছেড়ে দিলাম, দ্বিতীয় ফেজে যে বালুরঘাট সেখানে হতে পারতো, আচ্ছা ছেড়ে দিলাম হুগলি, হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সেখানে হতে পারতো। 40,000 কোটি টাকার এই প্রজেক্ট চলে গেল অসমে। আমি আপনি মারপিট করি, আমি আপনি তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক এই মারপিটগুলো করতে থাকি, দেওয়াল লিখন নিয়ে আমরা মারপিট করতে থাকি, আমরা ভাতা নিয়ে লড়াই করতে থাকি, তৃণমূল ভাতা দিচ্ছে না বলে বিতর্ক করি, বিজেপি এত কিছু দেবে কেন দিতে দিচ্ছে না বলে তর্ক করি, আর এখান থেকে শিল্পগুলো সব চলে যায়। আর এগুলো কার জন্য চিৎকার করছে? তৃণমূল শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অবশ্য এসব দিয়ে ভাবিত নয়। বাংলাকে তো তারা উত্তরপ্রদেশ, অসম, গুজরাট হতে দেবে না বলেই দিয়েছে। আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না। আরে এত শিল্প আসছে, সেইটা অন্তত করে দেখাও। বলাই বাহুল্য আগামী 10 বছরেও হয়তো আমরা হতে পারবো না গুজরাট, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হতে পারবো না। আমরা অনেক পিছনে চলে গেছি হয়তো।
বাকি ভারত যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তৃণমূলের শাসিত সময় আমরা অর্থাৎ বাঙালিরা, আমরা অর্থাৎ বাংলার মানুষরা ক্রমশ পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বাসে বলে না কন্ডাক্টর দাদা, পেছনের দিকে এগিয়ে যান, পেছনের দিকে এগিয়ে যান। সেই বাঙালি বা বাংলা কি আরো বেশি পেছনের দিকে এগিয়ে যাচ্ছে? আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখে নিই প্রতিবেদন এবং তারপর হোক বিতর্ক। প্রতি বছর ঘটা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে বাংলায়। শিল্প আনতে সপার্ষদ বিদেশেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শিল্পের নামে আসছে লবডঙ্কা। তাতে অবশ্য দমতে রাজি নন মুখ্যমন্ত্রী। নিত্য নতুন শিল্প সম্ভাবনা বাতলাচ্ছেন তিনি। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, মানে বালিশ, এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে ভাববেন। এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা টানলেই চটে যান তৃণমূলের নেতা মন্ত্রীরা। বাস্তবটা কি দেখতে পাচ্ছেন না বাংলার শাসক দল? মার্কিন ধনকুবের ইলন মাস্কের টেসলা গাড়িকে পেতে যেখানে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর মধ্যে কড়া টক্কর চলছে, সেখানেই বাংলায় ভোট ঘিরে চলছে রক্তারক্তি, হানাহানির টক্কর। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এ রাজ্যে শিল্পের পরিবেশকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কারণে আজকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নামক কোনো শব্দর কোনো অস্তিত্ব নেই। দিনে দিনে বাড়ছে বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা। তৃণমূল অবশ্য এখনো বাংলায় শিল্পের জোয়ার দেখতে পায়। অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরো হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে। তৃণমূলের আন্দোলনের জেরে 2008 সালে সিঙ্গুর ছাড়ে টাটারা। তারপর থেকে কেটে গিয়েছে 16টা বছর। টাটাদের কারখানার শেড আর নেই। আজ সেখানে আগাছা, জঙ্গল, গরু ছাগল চড়ে বেড়ায়। টাটাদের গাড়ি কারখানা ঘিরে যে উন্নয়ন সিঙ্গুরে হওয়ার কথা ছিল, সেটাই আজ হচ্ছে গুজরাটের সানন্দে। অসমেও 40,000 কোটি টাকা বিনিয়োগ করছে টাটা। আর তৃণমূলের জমানায় বাংলায় সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি এখন শিল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এগিয়ে চলেছে ভারত, আর ক্রমেই পেছনের সারিতে চলে যাচ্ছে আমাদের সাথের বাংলা। তৃণমূল কংগ্রেস এসব নিয়ে ভাবে না, কিন্তু বাংলার মানুষকে পরের প্রজন্মের কথা ভাবতে হবে। বাংলার ছেলেমেয়েরা বাড়িতে থেকে চাকরি ব্যবসা করবে নাকি সেই ভিন রাজ্যে টেসলা, টাটাদের কারখানায় কাজ করবে? সময় এসেছে সেই সিদ্ধান্ত নেওয়ার। রিপাবলিক বাংলা। ভাতা আছে, কাজ নেই। কাজ করার যদি মানসিকতাও থাকে, অন্য রাজ্যে চলে যাও, কারণ এ রাজ্যে তো ভাতাটা দিতে পারবো কিন্তু শিল্প এখন অবধি দিতে পারবো না। হিংসা আছে কিন্তু সম্ভাবনা নেই শিল্পের। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে আলাপ করিয়েছি, তাদের সাথে তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপির স্টেট জেনারেল সেক্রেটারি রয়েছেন, সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন, শম্পা সেন অধ্যাপক রয়েছেন অনলাইনে। আমি প্রত্যেকের কাছে আসবো। আমি প্রথমেই তথাগতবাবু আপনার কাছে আসতে চাই। তথাগতবাবু, আজকের যে খারাপ লাগাটা, এটা সঞ্চালক হিসেবে আমার খারাপ লাগা না। আমি দেখছিলাম কাল ভোট মিটে গেছে, কাল 6টার পর থেকেই অন্যান্য আমাদেরও নেটওয়ার্কের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে আমি হিন্দি দেখছিলাম, রিপাবলিক ইংলিশ দেখছিলাম, রিপাবলিক কন্নড় দেখছিলাম। এই প্রত্যেকটি চ্যানেল এবং অন্যান্য ভাষার যে সমস্ত চ্যানেল আমি দেখতে পাই মনিটরে, সেই সমস্ত চ্যানেলে আমি খবরগুলো দেখছিলাম। এবং আমাদের বাংলার চ্যানেলে আমি আমার চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেখানে বাংলার খবরগুলো দেখছিলাম। আমরা এখনও দেওয়াল লেখাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হানাহানি, মারপিট, আমরা এখনও ভোট পরবর্তী সন্ত্রাস, আমরা এখনও বিভিন্ন ক্যান্ডিডেটকে আটকে দেওয়া, বাধা দেওয়া, আমরা এখনও এইটা গালাগালি দিল, ওটা গালাগালি দিল, এগুলোতে পড়ে রয়েছে। এবং 4টে রাজ্য এখন লড়াই করছে তথাগতবাবু, কে টেসলার গাড়িটা আনবে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাবটা কে কোন রাজ্যে বানাবে, অসমে কে
কত বড় টাটার প্রজেক্টটা বানাতে পারবে তার জন্য হুলুস্থুলু পড়ে গেছে। আমরা ক্রমশ কি ওই বাসে যেরকম কন্ডাক্টর দাদারা বলে পেছনের দিকে এগিয়ে যান, আমরা বাঙালি বা বাংলার মানুষ কি এই 13 বছরে আরো বেশি করে পেছনের দিকে চলে যাচ্ছি? ঠিক তাই, যেটা তুমি বলেছো একেবারে বর্ণে বর্ণে সত্যি, কিন্তু তার সঙ্গে কিছু যোগ দিতে হবে। এটা শুধু 13 বছরের ব্যাপার নয়, এটা তার আগে 34 বছর যোগ করতে হবে। কারণ তৃণমূল হচ্ছে সিপিএম এর মেধাবী ছাত্রী, তৃণমূল নেত্রী হচ্ছেন সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম গত 34 বছর ধরে যা যা করেছে তৃণমূল নেত্রী সেটা অক্ষরে অক্ষরে ফলো করেন। এবং এই যে পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনের সঙ্গে রাজনীতির সঙ্গে হিংসা, সন্ত্রাস, খুনোখুনি এসব একেবারে ওতপ্রোত হয়ে জড়িয়ে গেছে, এই জিনিসটার সূত্রপাত করেছিল সিপিএমই। এই জিনিস বহুকাল ধরে মানে কংগ্রেসের আমল থেকে আরম্ভ হয়েছে এবং কংগ্রেস এটাকে সামাল দিতে পারেনি। তারপরে 1967 সালের পরে যখন কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো তখন এই জিনিসটা একেবারে মানে রাজনীতির সাথে পুরোপুরি ওতপ্রোত হয়ে জড়িয়ে গেল এবং সেই জের এখনো চলছে। এরই ফলে পশ্চিমবঙ্গে আজকে যা খ্যাতি রটেছে, সারা ভারতে পশ্চিমবঙ্গের যা খ্যাতি রটেছে, সেখানে কোনো শিল্পপতি এই রাজ্যে ধারে কাছে আসতে রাজি নন। আমি এক নাম প্রকাশ করতে রাজি নই, কিন্তু একজন মাঝারি মাপের শিল্পপতি আমাকে বলেছিলেন যে मुझे क्या पागल कुत्ता ने काटा है कि मैं पश्चिम बंगाल में जा करके निवेश करूंगा, जहां से टाटा को मार भगा है वहां तो मुझे जान से मार डालेगा। सारे भारत पड़ा हुआ है, मैं कहीं भी जाऊंगा लेकिन तुम्हारे बंगाल में नहीं। এই রকম হচ্ছে পরিস্থিতি। তো এতে তো আশ্চর্য হবার কিছু নেই যে পশ্চিমবাংলায় নির্বাচনকে কেন্দ্র করে খুনোখুনি, রাহাজানি, ডাকাতি ইত্যাদি সমস্ত হচ্ছে, আর মুখে তো যা হবার হচ্ছেই। আর অন্য রাজ্য তারা শিল্প বা তার সেখানে শিল্পের বিনিয়োগ নিয়ে তারা টানাটানি করছে, কোথায় টেসলা হবে, কোথায় অন্য গাড়ির কারখানা হবে। বেশিরভাগ গাড়ির কারখানা তো তামিলনাড়ুতে হয়ে গেল। তারাও ইন্ডিয়ার অংশ, কিন্তু ওই ইন্ডিয়া জোটের অংশ, কিন্তু তারা এই পরিস্থিতি হতে দেয়নি। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের দুর্ভাগ্য যে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা ওই 34 যুক্ত 11 বছর বা কত 11 থেকে 34 যুক্ত 13 বছরের রাজত্বের ফল। কিন্তু তথাগত বাবু, এইটাকে চেঞ্জ করার জন্য মানে আমরা দেখতে পাচ্ছি অসুখটা কি, কিন্তু চেঞ্জ করার জন্যও তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। মানে বাঙালিরা, আমি জানি আপনার একটি কথা খুব সমালোচিত হয়েছিল। আপনি বলেছিলেন যে যেভাবে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন কাজ নিয়ে হরিয়ানা বা নয়ডাতে যে ধরনের কাজ করে সেটা যথেষ্ট সমালোচিত হয়েছিল, গোটা বাংলার বহু মানুষ সেটাকে সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি যে হারে পরিযায়ী শ্রমিক মাইগ্রেশন সমস্ত স্তরে, আমার বাড়ির মেয়েরা যেভাবে চলে যাচ্ছে, মুর্শিদাবাদের বাড়ির ছেলেমেয়েরা চলে যাচ্ছে, আবার সল্টলেকে যে ধরনের বাড়িগুলো রয়েছে সেই বাড়িরও ছেলেমেয়েরা চলে যাচ্ছে। একেবারেই তাই। আজকে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই। এই সেক্টর 5 একটা ছোট জায়গা যেখানে কিছু মানুষের, কিছু যুবকদের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় মানে সমুদ্রে জলবিন্দু মাত্র। আর সেক্টর 5-এ কাদের কর্মসংস্থান হয়েছে? সেক্টর 5-এ যারা বুদ্ধিবৃত্তি বা স্কিল সেটের দিক দিয়ে অনেক উঁচুতে, তাদের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সাধারণ যুবক যুবতীদের তো সেরকম কোনো জায়গা নেই। উল্টে একটুখানি আগে তুমি যে বয়ানটা শোনাচ্ছিলে সেটাতে যে সব হবে, চপ শিল্প হবে, তেলেভাজা শিল্প হবে, ওখানে দৌচা পাঁচামিতে এত বড় কয়লার খনি হবে, ডবল চাকরি হবে, শুধু এই প্রতিশ্রুতি আর কিছু না। এর কারণটা কিন্তু খুব সরল।
তৃণমূল নেত্রীর চোখে একটি পাখির চোখ আছে, অর্জুনের কাছে যেরকম ছিল, সেই পাখির চোখটা হচ্ছে আমাকে পরবর্তী নির্বাচনে জিততে হবে, আর কিচ্ছু এসে যায় না। পরবর্তী নির্বাচনটা আমাকে যে কোনো রকমে হোক জিততে হবে, এটা প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার দলের নিয়ন্ত্রণ 100% আমার হাতে থাকতে হবে, পুরোপুরি আমার হাতে থাকতে হবে, ভাইপোর হাতেও না, আমার হাতে থাকতে হবে। এই দুটোর জন্য তৃণমূল নেত্রী নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবেন। আরে কোথায় টেসলা, কোথায় অন্য কারখানা, কোথায় IBM, কিচ্ছু এসে যায় না এগুলোতে। নির্বাচনটা জিততে হবে, দলের নিয়ন্ত্রণ আমার কাছে থাকতে হবে, এইটাই হচ্ছে পরম মোক্ষ লাভ। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ তথাগতবাবু সময় দেওয়ার জন্য। আপনাকে এখানেই আমি আপনি ছেড়ে দিচ্ছি, আমি বাকি এবার স্টুডিওর গেস্ট যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আমি জগন্নাথ চ্যাটার্জি বা অন্যান্যদের কাছে যাওয়ার আগে একবার জগন্নাথদা, আমি তৃণমূলের প্রার্থী হুগলিতে, যেখানে সিঙ্গুরের কারখানা নিয়ে আন্দোলন হয়েছিল, সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত প্রিয় দিদি আমারও, দিদি নাম্বার 1 থেকে শুরু করে বিভিন্ন সিনেমা সিরিয়ালে আমিও দিদিকে দেখেছি। একবার দেখি শিল্প নিয়ে যখন কোনো প্রেস স্টেটমেন্ট হচ্ছে তখন ওনার বক্তব্য বিশাল ভাইরাল, দেখি একবার। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি, বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে, জয় বাংলা, জয় বাংলা। জগন্নাথদা, সিঙ্গুরের মানুষ হয়তো এনাকে ভোট দেবেন এবং হয়তো জিতিয়ে এমপিও করে দেবেন এবং তারপর ধোঁয়া ধোঁয়া সব হয়ে যেতে পারে, কিন্তু অন আ ভেরি সিরিয়াস নোট, আপনি লাস্ট কবে এরকম বিজেপি পার্টি অফিস থেকে এরকম কোনো প্রেস কনফারেন্স করেছেন যেখানে আপনাদেরকে জোর গলায় বলতে হয়েছে যে না, এই ফ্যাক্টরিটা হচ্ছে কিন্তু 5 একর নিয়ে একটু সমস্যা, এটাকে অবিলম্বে রাজভবনে গিয়ে মিটিয়ে ফেলতে হবে, বা এই প্রজেক্টটার ইলেকট্রিসিটির পারমিশন নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না, বা এখানে জমি ছিল তার জায়গায় ওখানে জমিটা নিয়ে কেন করা হচ্ছে? মানে আমি বলছি, একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়রা প্রেস কনফারেন্স করতেন বাম আমলে, আমরা অন্তত দেখতে পারতাম শিল্প নিয়ে একটা তর্ক বিতর্ক অন্তত হচ্ছে। আপনারা তো সেই সুযোগটাও পাচ্ছেন না, মানে আমরা একেবারে কি পেছনের সারিতে চলে যাব? দেখুন, তৃণমূলের হুগলির প্রার্থী সার্থক কথাই বলেছেন, ধোঁয়া শুধু নয়, ধোঁয়াশাও আছে। দুটি বিষয়, এক হচ্ছে আধুনিক কলকারখানায় ধোঁয়া বেরোনো মানেই সেটা হচ্ছে দূষণবিধি মানছে না। তো উনি যদি যেখানে যাচ্ছেন, ওনার যে কেন্দ্র, সেখানে যদি এত কলকারখানায় ধোঁয়া দেখছেন, তার মানে এই কারখানাগুলিও বেআইনিভাবে চলছে, পরিবেশ নীতি মানছে না। আমি খুব সিরিয়াস নোটেই বলছি। দ্বিতীয়ত হচ্ছে, ওনার যাকে আমরা লোকসভার প্রতিনিধি হিসেবে পাঠাবো, তার কাছে কারখানা, তার কনসেপ্ট হচ্ছে শিল্পের কনসেপ্ট হচ্ছে, বিনিয়োগের কনসেপ্ট হচ্ছে ধোঁয়া। আর কি বলবো, এর কিছু বলার নেই। উনি আমাদের দুধের তত্ত্বও দিয়েছিলেন। উনি মানে বন্ধা শিল্পের স্মারক ভূমির সিঙ্গুরে হচ্ছে শাকসবজি খাইয়ে গরুর দুধের অপূর্ব স্বাদের দই খেয়েছিলেন। ওনার যিনি নেত্রী, তিনি অবশ্য দুধেল গায়ের লাথি খান, খেতে রাজিও হন। উনি অবশ্য দুধেল গায়ের দই খেয়েছিলেন এবং সেই দুধেল গাই বলে দিচ্ছে যে সিঙ্গুরের জমিতে শাকসবজি খেয়েছিল টাটাদেরকে তাড়িয়ে দেওয়ার পর। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি। যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজ পশ্চিমবঙ্গ এই জীর্ণ দশা কেন? টেসলা নিয়ে 4টি রাজ্যের মধ্যে লড়াই চলছে, প্রতিযোগিতা চলছে। কে বেশি সুযোগ দিয়ে টেসলাকে নিয়ে আসবে? একটা ল্যান্ডমার্ক ইনভেস্টমেন্ট হবে, প্রচুর ছেলের স্কিল, সেমি স্কিল, আনস্কিল লেবারের কাজ হবে, তাকে ঘিরে আরও অনুসারী শিল্প তৈরি হবে, সেখানে আরও লোকের কাজ হবে। আর আমাদের এখানে, আমাদের রাজ্যে শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমটাই নেই। উৎসাহ ভাতা যে প্রকল্প,
সেটাই নেই। তার কারণ এই রাজ্য সরকার মনে করে নাকি, আমার দু একজন আমলার সঙ্গে কথা হয়েছিল, যে এত তারা নাকি কম্পিটিটিভ, পশ্চিমবঙ্গের মাটি এত কিছু, তাদেরকে বাড়তি কিছু দিয়ে আর ডাকতে হয় না, শিল্পপতিরা এমনিই আসে আর এমনিই এসে হচ্ছে শিল্প স্থাপন করে চলে যায়। আমি আপনাদের দেখাতে বলবো যে গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এরকম ধোঁয়া বেরোনোর কোনো প্রকল্প উদ্বোধন দেখাতে পারেন? এই তো মোদিজি লোকসভা ভোটের আগে রাজ্যে রাজ্যে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন, গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেলেরও উদ্বোধন করলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখালেন সাইকেলের, কোথাও সবুজ সাথী সাইকেল বিলি করছেন, কোথাও ভাতা বিলি করছেন, কোথাও সমব্যথীর 2000 টাকা বিলি করছেন। সমব্যথীর 2000 টাকা, তার মানে বুঝতে পারছেন এ রাজ্যের পরিস্থিতি এমন যে মৃত্যুর পর এ রাজ্যের সব দেহ দাহ করার জন্য 2000 টাকাও এখানকার গরিব মানুষের হাতে নেই। তাই 45 লক্ষ মানুষকে আজ ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হয় রমজান মাসে যারা এসেছিলেন ঈদ করতে তারা ভোট না দিয়ে যাবেন না। তিনি স্বীকার করেন যে রাজ্যের একটি বিস্তীর্ণ এলাকায় প্রচুর মানুষ শুধু পরিযায়ী শ্রমিক হয়ে কোথাও মাটি কাটতে যায়। এ রাজ্যের দাবি ওঠে 100 দিনের কাজের মাটি কাটার, এ রাজ্যের দাবি ওঠে না শিল্প বানানোর জন্য জমি দেওয়ার শিল্পপতিদের, কারণ এ রাজ্যে শিল্প নীতিই নেই, এ রাজ্যে জমি অধিগ্রহণ আইনই নেই, এ রাজ্যে তাপবিদ্যুৎ কারখানা গত 15 বছরে তৈরি হয়নি। তার কারণ বিদ্যুতের বাল্ক যে কমার্শিয়াল ডিমান্ডই নেই, তার কারণ কারখানা নেই। টেসলা তো অনেক বড় কারখানা, এ রাজ্যে মুড়ি মিল চিড়ে মিলও আজ আর তৈরি হয় না। তাই পরিযায়ী শ্রমিক আছে, 100 দিনের কাজের দাবি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ের লাঠি আছে, আর রচনা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়া ধোঁয়া আছে। কিন্তু আরেকটা জিনিস নেই, যে জিনিসটা নিয়ে আমি সুদীপ্তদার কাছে যেতে চাই। সুদীপ্তদা, একটা জিনিসের আমি কোনো আপডেট পাইনি, আমি নিশ্চয়ই সেই আপডেটের চেষ্টা করব। আমি হয়তো ভুল জানি, আমি যদি সেই আপডেট পাই আমি দেখাবো। কিন্তু একবার পিসিআরকে বলবো যদি সেই বাইকটা পাওয়া যায় 28শে সেপ্টেম্বর 2023 সালে, আমারও ভীষণ প্রিয় রচনাদির মতনই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে উনি একটি শিল্প অ্যানাউন্স করেছিলেন, একবার শুনে নি যদি পাওয়া যায় সেই প্রতিক্রিয়াটি সৌরভ গঙ্গোপাধ্যায়। We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur, and I must tell you this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. So from the bottom of my heart, for my family and friends, I thank you so much for facilitating the entire process, and we will build a state-of-art facility within a year's time in the district of Mednipur. I thank all of you for coming here. Because you know there's so many important people who have traveled all the way from West Bengal just to showcase our state, and most importantly showcase the intent of what we want to go back with. And I'm sure they'll go back with a lot of happy memories from after meeting all of you, and hopefully you will keep coming back to our state, because all I can tell you that you will not go back disappointed. Yes, there will be hindrances, there will be minor issues, but they will make sure that they are all solved and you go back with the reason you have come for. মানে এটা মোদ্দা কথা আমি যা বুঝলাম সুদীপ্তদা, এর মানে হলো 6 মাসের মধ্যে আমরা খুব বড় একটা স্টিল প্ল্যান্ট করছি, এবং যিনি বলছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি অধুনা খুব বড় কোনো শিল্পপতি বাংলার, এবং 6 মাসের মধ্যে আমরা দেখে মানে 2023 সেপ্টেম্বর, আমি ধরে নিলাম দুর্গা পুজো, ইতু পুজো, কালী পুজো, এই পুজো ওই পুজো, সমস্ত পুজো, ক্রিসমাস গেছে, ছুটির আবহাওয়া সব মিলিয়েও মানে কোনো ডিলে হচ্ছে প্রজেক্ট হতে, মানে এখন কি আপডেট? মোটামুটি এটাই হচ্ছে সবচেয়ে বড় শোকেস। আপনার ডিলেটা লাগছে কি করে? কারণ 6টা না আমি জিজ্ঞেস করছি, 6টা মাসও এখনো পার হয়নি, এবং আপনার যদি মনে হয় তাহলে আপনি এটা সৌরভ গাঙ্গুলির থেকে নিজে ব্যাখ্যা চাইতে পারেন। উনি ওনার প্রজেক্টে ওনার ব্যক্তিগত ওটা একটা শিল্প, উনি ব্যক্তিগত সেটার না ব্যক্তিগত শিল্প তো নিজের বাগান বাড়ি হয়, সেখানে আমি কথা বলতাম না। বাগান বাড়িতে হয়তো চারজন স্টাফ মেম্বার প্রয়োজন, এত বড় স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে মানে তো আমার বাড়ির ছেলে মেয়েটাও যাবে ওখানে। না ওটা তো একটা কর্পোরেট, আমি তো বলবো পুরুলিয়াতে ট্রান্সফার নিতে। আমাকে বলছে ওটা একটা কর্পোরেট হাউসের নিজস্ব ব্যাখ্যা এবং বিবৃতি না হতেই পারে, সেই ব্যাখ্যা বিবৃতি আমি দিতে পারবো না। আমি সেটা চাইছো না, আমি শুধু একটাই জিনিস জানতে চাইছি, এই মুহূর্তে বাংলার ল্যান্ডস্কেপটা, এই যে টেসলা নিয়ে মারপিট করছে, আমরা কি নিয়ে মারপিট করছি, আমরা দেয়াল লেখা নিয়ে মারপিট করছি,
আসামে হিমন্ত বিশ্ব শর্মার সাথে টাটার এত বড় একটা 40,000 কোটি টাকার সেমিকন্ডাক্টরের প্রজেক্ট সাইন হওয়ার কথা হচ্ছে, আমরা কি নিয়ে করছি? ধোঁয়া 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 ধোঁয়া। মানে আমরা বাঙালিরা তো আগে গর্ব করতাম, দেখ এত কোম্পানি আমাদের, দেখো এই নোবেল আমাদের, অস্কার আমাদের, এখন আমাদের কি শুধু ধোঁয়া ধোঁয়া চারদিক। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন দেয়াল লেখন নিয়ে, দেয়াল লেখন নিয়ে 7টা ফ্রেজে ভোটটা কারা করালো? আজকে বাংলায় বহু রাজ্যে আছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, একটা ফ্রেজে ভোট করিয়ে দিচ্ছে, সেখানে কেন বাংলাকে 7টা ফ্রেজ ফেস করালো? আজকে 2 মাস ধরে ভোট চলছে কেন? তাহলে 2 মাস ধরে যদি ভোট চলে, স্বাভাবিকভাবে ভোটের মৌসুমে মানুষ ইলেকশনটাকেও প্রাধান্যতা দিয়ে ধরে নিলাম ইলেকশনটার তাহলে পরে 7টা ফেজে তো ইলেকশন করানো উচিত হয়নি। একটা ফেজে ধরুন হলো, তারপরে আমাদের টকিং পয়েন্ট কি হতো? মানে আমরা রাস্তাঘাটে বা নবান্নতে কি নিয়ে হই হই হতো? দেখুন, একটা কথা বলি, এই বিষয়ে আমি এটা অস্বীকার পুরোপুরি করতে পারবো না যে আমরা বিগত 34 বছরের পরও এই 13 বছরে 34 বছরের ক্যাসেটটা বন্ধ করে আপনি 13 বছরে কি করেছেন বলুন না? কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে আমাকে একটু বলতে দিন। এই 13 বছরে যে 34 বছরে ব্যাকলগ কভার করেছে এটা সত্য না। 13 বছর ধরেও এই ব্যাকলগ কিন্তু থেকে গেছে, কারণ কেন্দ্র কোনো সাহায্য বাংলার প্রতি সহযোগিতা থাকে না। কারণ বিজেপি এমন একটি পার্টি যেটি ক্যাপিটালিস্টে পরিণত হয়েছে। বর্তমান বিজেপি যারা চালাচ্ছে তারা পুরোপুরি ক্যাপিটালিস্ট। আপনারা ক্যাপিটালের তারা ক্যাপিটালিস্ট, আপনারা কি পুঁজির বিরুদ্ধে? শুনুন, আমি কি বলছি, পুঁজি বিরুদ্ধে না, পুঁজিবাদের বিরুদ্ধে। পুঁজিবাদের বিরুদ্ধে, অবশ্যই পুঁজিবাদের। আপনারা কি আধ্যাত্মবাদী? পুঁজিবাদ না, পুঁজিবাদ এই হওয়া উচিত না যে 76% মানুষের কাছে 76% দেশের সম্পদ, দেশের যে সম্পত্তি, ওয়েলথ, সেই ওয়েলথটা মাত্র 10% ধনীদের কাছে। আচ্ছা, লিপসন মাউস কি পুঁজিবাদ? অবশ্যই লিপসন মাউস কি পুঁজিবাদের মধ্যে পড়ে? 1% মানুষের কাছে লিপসন মাউসটা কি পুঁজিবাদের মধ্যে পড়ে? লিপসন মাউসটা পুঁজিবাদের মধ্যে পড়ে। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনি এইটা দিয়ে শাক দিয়ে ভাত চাপা দেওয়া যাবে না। কারণ আপনি মুদ্রাস্ফীতি দেখুন, ভারতবর্ষের মুদ্রাস্ফীতি ক্রমশ নিচে যাচ্ছে। ঠিক, এই নরেন্দ্র মোদী কিন্তু মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আজকে তখনকার যে শাসক দল ছিল কংগ্রেস, তার বিরোধিতা চরণ করেছিল। আজ মুদ্রাস্ফীতি নিচে যাচ্ছে। আপনি একদম সুপারস্টার। আপনি এমন কিছু কথা বলেছেন যার জন্য প্রত্যেকে আঙুল তুলে বারবার বলার চেষ্টা করছে। এবার আমি এক এক করে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। আমি জগন্নাথ দা 30 সেকেন্ড, এবং তারপরে অরিত্র মিটিপিটি হাসছে এবং সম্পাদীয় জগন্নাথ দা। এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিল্প বা বিনিয়োগের যে ল্যান্ডস্কেপের কথা আপনি বললেন, সৌরভ গাঙ্গুলির বয়ানেই তা স্পষ্ট। একজন ক্রিকেটার বলছে আমি পুঁজি লাগাবো স্টিল প্ল্যান্টে, আর যাদের করার কথা সঞ্জীব গোয়েঙ্কা হচ্ছে ক্রিকেট ক্লাব কিনছেন, শ্রী সিমেন্টের মালিক ফুটবল ক্লাব কিনছেন। অর্থাৎ যারা বিনিয়োগ করতে পারেন, পশ্চিমবঙ্গে যে মুষ্টিমেয় কয়েকজনের হাতে বিনিয়োগ করার টাকা আছে, তারা ক্লাবে ইনভেস্ট করছেন, আর যার ক্রিকেট খেলার কথা, ক্রিকেটীয় বিষয়ে ইনভেস্ট করার কথা, তিনি বলছেন স্টিল প্ল্যান্ট। কারণ দুপক্ষই জানেন যে দুটোর মধ্যেই কোনো ভবিষ্যৎ নেই। আসল বিষয় যেটা হচ্ছে যে এই রাজ্যের যে নেতৃত্ব রয়েছেন, যারা প্রশাসনটাকে গত 13 বছর ধরে চালাচ্ছেন, তারা চাই না যে এই রাজ্যে শিল্প আসুক, কর্মসংস্থান আসুক। চাই না কেন? এটা তো একটা কারণ থাকবে। তার কারণ হচ্ছে যে এই যে সিন্ডিকেট, যত অর্গানাইজ সেক্টরের প্রতিপত্তি বাড়বে, তত হচ্ছে এই আনঅর্গানাইজ সেক্টরগুলো আস্তে আস্তে অবদমিত হবে। আর আনঅর্গানাইজ সেক্টর অবদমিত হওয়ার অর্থই যেটা হচ্ছে সিন্ডিকেট রাজ, কাটমানি, কার্টেল, এবং এই প্রশাসনের মাধ্যমে, গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে সেখান থেকে কার্টেল তোলা, এগুলো কমতে থাকবে। আজকে আপনি ভাবুন যে এই যে লোকসভার প্রচার, এই লোকসভার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা কাঁচা বাড়ি পাকা করে দেবো। এদের মুখে একবারও শুনছেন যে আমরা অমুক কারখানাকে বড় কারখানা নিয়ে আসবো, বিনিয়োগ নিয়ে আসবো, আমরা 1 লক্ষ লোকের চাকরি দেবো? এই যে গরিবের কথা বলে, গরিব মানুষকে ভাতা, উৎসবে, মেলায়, খেলায় মাতিয়ে রেখে 28 টাকার পাউচের মদ দিয়ে, ডিয়ার লটারির কাউন্টার দিয়ে তাদেরকে মাতিয়ে রাখো, আর নিজেরা হচ্ছে সেখান থেকে কাটমানি, সিন্ডিকেট রাজের কার্টেল চালাও, আর সিঙ্গাপুরে, দুবাইতে টাকা গিয়ে পার্ক করো। এটাই হচ্ছে এই সরকারের দর্শন। এই সরকারের এই দর্শন বলেই হচ্ছে এতগুলি মামলা আদালত, ইডি এবং সিবিআই এর হাতে দিয়েছে। জগন্নাথ দা এত কথা বলে গেল, শুধু এইটুকুনি বললো না যে তাদেরকে বাংলার মানুষ 18টা সাংসদ জিতিয়ে দিল্লিতে পাঠালো। সে 5 বছর ধরে 18টা সাংসদের কি ভূমিকা রইল? তারা পার্লামেন্টে বাংলা শিল্পের জন্য কবার প্রশ্ন তুলেছে? এটা নিয়ে প্রশ্ন করবো আমি জগন্নাথ দাকে, কিন্তু আমি অরিত্রর কাছে যাচ্ছি। অরিত্র, কোনো হিন্ট পাচ্ছ বাংলার মানুষ, বাঙালিরা ক্রমশ কি একটু একটু করে আরো পেছনের দিকে যাচ্ছে? আর আমরা দেখতে পাচ্ছি, টিভিতে ফ্যালফ্যাল করে দেখছি, আমার পাশের রাজ্যে টাটা আসবে, ওই রাজ্যে
রাজ্যে টেসলা আসবে, এই রাজ্যে এত ছেলেমেয়ে চলে যাবে, তোমার বন্ধুবান্ধবরা দুর্গাপুজোয় যারা আসে তারা আবার হয়তো প্লেনে বা ট্রেনে করে ফিরে যাবে নিজের কর্মস্থলে, কোনো হিন্ট পাচ্ছ? দেখুন, এর মধ্যে হিন্টের কিছু আমি দেখছি না। এটা খুব স্পষ্ট যে ইন্ডাস্ট্রি করতে গেলে সবার আগে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হয়, সেই মাইন্ডসেটটাই এই গভর্নমেন্টের নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটালিজম, অনেক কঠিন কথা শুনলাম, ঠিক বিজেপি ক্যাপিটালিস্ট ইত্যাদি আমরাও বলে থাকি, কিন্তু ইলেকটোরাল বন্ডে সেই ক্যাপিটালিস্টদের থেকে টাকা নেওয়ায় তৃণমূল দ্বিতীয়, ফলে তৃণমূলের মুখ থেকে আমরা ক্যাপিটালিজম সম্পর্কে কিছু শুনবো না, এটাই আশা রাখি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কোথায় কি গেল। দেখুন, না জেনে তথ্য না নিয়ে আজগুবি কথাবার্তা বলবেন না। স্বাস্থ্যসাথী সাইকেল নিয়ে কথা বলছেন তো, স্বাস্থ্যসাথী সাইকেল আমি আপনাকে আপনার টাইমে বলতে দিয়েছি, অরিত্রকে বলতে দিন প্লিজ। সবথেকে ধনী ক্যান্ডিডেট না, সত্যি কথা বলে ফেললে আটকানো হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্যসাথী সাইকেল বাংলাদেশের বাজারে হোলসেলে বিক্রি হচ্ছে, এরপরে কথা বলতে আসবে। স্বাস্থ্যসাথীর সাইকেল হোলসেলে বিক্রি হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি। বাংলাদেশ থেকে একটা ওটিটি কোম্পানি কিছুদিন আগে বাংলায় কাজ করতে এসেছিল, 4 গুণ বেশি টাকা নিয়ে। আপনি বিতর্কটা আমি অনুরোধ করছি প্লিজ। সুদীপ্ত দা, অরিত্র বলুন। আমার ওখানে ওই যে নাম দেখানো হচ্ছে, ওখানে কি বলা হয়েছে? সিপিএম মুখপাত্র দেখা যাচ্ছে। তা আপনি তো একটু আগে বললেন আমি সিপিএম এর কথা বলেছি। তা আমি কি তৃণমূলের কথা বলেছি? না না, আপনি তো বলছেন বিজেপি ক্যাপিটালিস্ট, তো তাহলে আপনি যে দলকে সমর্থন করে এখানে বসছেন, আমি তো কোনো দলের সমর্থক না। না, আমিও সমর্থন কি, আমার শাসকের আমার পছন্দ সেই দলের হিসেবে আপনি পছন্দ করে বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনার হয়ে গেছে। আমি অরিত্রর বক্তব্য শোনার জন্য দর্শকেরা এই সময়টা নিয়েছে। সুদীপ্ত দা হয়ে গেছে, বলুন। সেই মুখ দিয়ে চলেন, সেজন্যই গরুর রচনা লিখতে হয় আপনার এমপি ক্যান্ডিডেটকে। রাখুন, আপনাদের থেকে আর নতুন করে শিল্প শেখার কিছু নেই। বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটি ওটিটি কোম্পানি বাংলায় কাজ করতে আসে, 4 গুণ বেশি টাকার দাবি করে সেই ওটিটি কোম্পানিকে বাংলাদেশে ফিরে চলে যেতে হয়, এবং এখানকার কিছু ডিরেক্টর টেকনিশিয়ান তারা যখন বাংলাদেশে কাজ করতে যায় তখন তাদেরকে এখানকার ইউনিয়ন বা গিল্ড থেকে থ্রেট করা হয় যে আপনারা এখানে চলে আসুন, না হলে আপনাদের সাসপেন্ড করা হতে পারে, কার্ড নিয়ে ঝামেলা করা হতে পারে, এই ধরনের হুমকি তাদের কাছে যাচ্ছে। তার মানে বিদেশ থেকেও কোনো কোম্পানি এখানে কাজ করতে আসতে চাইছে না। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি করবার জন্য ইন্ডাস্ট্রিয়াল কোনো মাইন্ডসেটই নেই। আমি বিভিন্ন রাজ্যে কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যাই, পশ্চিমবঙ্গের মতো ভোট এবং রাজনীতি নিয়ে সন্ধেবেলা এই কপচানি আর কোনো উন্নত মেট্রোপলিটন সিটি কিংবা শহরের মধ্যে বা কোনো রাজ্যের মধ্যে নেই। তার কারণ তারা কাজ নিয়ে ব্যস্ত, তারা কাজের কথা ভাবছেন। সেক্টর 5 নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সেক্টর 5-এ আপনি যদি পপুলেশন দেখেন এবং পপুলেশন ডেন্সিটির হিসাবে কাজ দেখেন আর কাজের হিসাবে তাদের যে মায়না দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে গ্রোথের কি অবস্থা। কিছু বছর আগে, হ্যাঁ 2 বছর ধরে গভর্নমেন্ট অনেক কিছু দেখাচ্ছিল যে অনেক রেস্তোরাঁ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এবার অর্থনীতির বিষয়টা বোঝার চেষ্টা করুন। কোনো অর্থনীতির এক্সপার্ট নেই, থাকলে তিনি ভালো করে বোঝাতেন। লকডাউনে একটা বড় অঙ্কের মানুষের কাছে অনেক পরিমাণ ক্যাশ জমে গেছিলো। কেন জমে গেছিলো? কারণ যেহেতু বাজার বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে তাদের ডেইলি এক্সপেন্ডিচার লিমিট হয়ে গেছিলো। সেই এক্সপেন্ডিচারটা বা খরচটা কমে যাওয়ার কারণে তাদের কাছে হাতে কিছু টাকা ছিল, সেই টাকাটা দিয়ে কনজামশানটা বেড়েছিল। সেই জন্যে পাড়ায় পাড়ায় আপনি মাশরুমের মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে দেখেছেন, সেলন গজিয়ে উঠতে দেখেছেন, ইত্যাদি দেখেছেন। কিন্তু এখন আপনি বাজারগুলোতে যদি ভিজিট করেন, আপনি দেখতে পাবেন জনসংখ্যা একই আছে, বাজারে লোক আছে, কিন্তু দোকানে ক্রেতা নেই। কেনার লোক কম, তার কারণ মানুষের কাছে হাতে টাকা নেই, তাদের কাছে ক্যাশের ইনফ্লোটা মার্কেটে কমে গিয়েছে। তার কারণ হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো শিখছি সেই রিলেটেড আমি কাজ পাচ্ছি না। এবং এখানে শুধু ইন্ডাস্ট্রি নয়, আপনি লিপস অ্যান্ড বাউন্সের কথাটা বলছিলেন, খুব ভালো লাগলো আপনি প্রসঙ্গটা তুললেন। প্রথম কথা হচ্ছে আমি কাদেরকে দেখে শিখবো, সেই রকম নেতা আমাদের প্রয়োজন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গাড়ি এইসব নিয়ে এই যে আলোচনা হয়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক বাজিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ঠিক বেশ করেছে, আমি কনসাল্টিং কোম্পানি চালাই, সেই কনসাল্টিং কোম্পানির টাকায় আমার বাড়ি গাড়ি হয়েছে। এই সৎসাহসটা তার থেকে আমরা পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে এন্টায়ার পরিবেশটা এমন একটা রাজনৈতিক বাবেলে পরিণত করে দেওয়া হয়েছে। আজকে ক্রিকেটার, গায়ক, ফিল্ম স্টার সবাইকে নিয়ে এসে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যে যেন ভোটটাই আলটিমেটলি একমাত্র প্রফেশন। তার কারণ সবাই বুঝে গেছে যে ভোটে দাঁড়ালে একমাত্র আমি কোটি কোটি টাকা রোজগার করতে পারবো, কোনো রকমে এমএলএ, এমপি, কাউন্সিলর কিংবা যে কোনো সাধারণ একটা যে কোনো পলিটিক্যাল ফিগার হয়ে যেতে পারলে আমার রোজগার বেড়ে যাবে, এছাড়া অন্য কোনো পেশায় আমি যেতে পারবো না। আর এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, কোনো কিছু হলেই ভাতা দিয়ে দাও, কোনো কিছু হলেই কম্পেনসেশন দাও, এই যে একটা পাইয়ে দেওয়ার রাজনীতি করে বাংলা এবং বাঙালির যে প্রতিযোগিতামূলক যে চিন্তা ভাবনা, সেইটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি বিভিন্ন জায়গায় যান, অধিকাংশ এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে সেখানে প্রপার ক্যাম্পাসিং হয় না,
ছাত্ররা যা পড়ছে সেই রিলেটেড কাজ পাচ্ছে না, পে স্কেল ক্রমাগত কমছে, ইন্টার্নশিপের অবস্থা শোচনীয়। তার কারণ হচ্ছে সার্ভিস সেক্টর বলুন, আমি ধরে নিলাম যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তারা ফোকাস করছে না, সার্ভিস সেক্টরে ফোকাস করতে পারে নেই। তার কারণ হচ্ছে এখানে কাজ করতে এলেই যে পরিমাণ কালো টাকা শাসক দলের নেতাদেরকে কাটমানি হিসেবে কিংবা ঘুষ হিসেবে দিতে হচ্ছে, তার সাথে কোনো সংস্থা পাল্লা দিয়ে উঠতে পারছে না। সেই কারণেই আস্তে আস্তে শিল্প পেছোচ্ছে এবং বড় অঙ্কের ব্রেন ড্রেন শুরু হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং এটা সংখ্যায় বাড়ছে এবং বাজার আস্তে আস্তে ছোট হতে হতে আমরা এমন একটা কোণঠাসা জায়গায় চলে এসেছি যে সবাই মনে করছেন যে আলটিমেটলি জীবনে যদি করে খেতে হয় তাহলে রাজনীতি করতে হবে। অরিত্র, এই ঠিক এই জায়গাতেই আমি একজন লিখছেন দর্শক নিশীথ রঞ্জন দে, তোলাবাজি তো তৃণমূল আমলের সবচেয়ে বড় শিল্প, এছাড়া আছে লক্ষ্মীর ভাণ্ডার শিল্প, আরও অনেক শিল্প এই রাজ্যে আছে, সেটা লিখতে গেলে লেখা আবছা হয়ে যাবে। এগুলো তো দর্শকের মত, কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসে বারবার যতবার এসেছেন তিনি মস্করার ছলেই যেন বলেছেন যে এখানেও একটা কর্পোরেটাইজ স্ট্রাকচার আছে, কিন্তু সেটা আসলে ব্ল্যাক মানি, কিন্তু সেটা আসলে দুর্নীতির। রেড কার্ড, রেস্তোরাঁর রেড কার্ডের মতন এখানে চাকরির দরদাম হয়েছে। একবার দেখে নেব, তারপর আমি বাকিদের কাছে যাচ্ছি। एक राज्य में कैश फॉर जॉब के घोटाले की जांच में जो बातें बाहर निकल करके आई हैं वो मेरे देश के नौजवानों के लिए बहुत बड़ा चिंता का विषय लेके आई है। हर पद के लिए रेड कार्ड है, रेड कार्ड बताया गया, और रेड कार्ड भी कैसा है, छोटे छोटे गरीबों को लूटा जा रहा है। अगर आप सफाई कर्मी की नौकरी चाहिए तो उसके लिए आपको ये रेट रहेगा, भ्रष्टाचार में इतना देना पड़ेगा। अगर आपको ड्राइवर की नौकरी चाहिए तो ड्राइवर की नौकरी के लिए ये रेट रहेगा। अगर आपको क्लर्क की नौकरी चाहिए, टीचर की नौकरी चाहिए, नर्स की नौकरी चाहिए तो आपको ये रेट रहेगा। आप सोचिए, हर पद के लिए उस राज्य में रेट कार्ड चला करता है और कट मनी का कारोबार चलता है। देश का नौजवान कहां जाएगा? ये स्वार्थी राजनीतिक दल जॉब्स के लिए रेड कार्ड बनाते हैं। আমি শম্পা সেনের কাছে যাব। সম্পাদি, আপনারা বারবার অভিযোগ করেন আমি নাকি পরিবেশ নিয়ে কথা বলি না, শিল্প নিয়ে কথা বলি না, এই ডিসকোর্সটা নিয়ে নাকি আসলে রিপাবলিক বাংলার সমস্যার কি আপামর আমার আপনার সবার হয়ে যাচ্ছে? মানে আমি কেন বারবার এই ধরনের ডিবেট অর্গানাইজ করব যেখানে আপনারা কেউ শুনবেন না বা সরকার এই জিনিস নিয়ে আন্তরিক হবে না? সেখানে আমি চোখের সামনে দেখছি এত মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়েই তো আমাকে ডিবেটটা করতে হবে। কিন্তু আমি এটা আজ করে একটা জিনিসই জানার চেষ্টা করছি যে বাংলা থেকে, এই বাংলার বা বাঙালির ডিকশনারি থেকে শিল্প, শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, একটা অ্যাটমসফিয়ার বিজনেসের জন্য, এই সমস্ত শব্দ কি একেবারে আপনারা ডিলিট করে দিতে চাইছেন? দেখো ময়ূক, যেদিন বাংলায় সূর্য অস্তমিত হয়েছিল, আমি বলবো যেদিন সিঙ্গুর থেকে টাটারা বিদায় নিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বিদায় নিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, এবং এখানে কিন্তু তখন পরিবর্তনটা যেটা হয়েছিল সেটা কোনো অন্য কোনো দুর্নীতির প্রশ্নে নয়, মূলত ছিল সেখানে ফোকাসটা শিল্প হবে কি হবে না। আজকে যারা তৃণমূলের এককালে ছিলেন শুভেন্দুবাবু বা সোনালী গুহ, তারাও বলছেন যে সিঙ্গুরের আন্দোলনটা কতখানি নেতিবাচক ছিল এবং কি ভয়ঙ্কর দিকে নিয়ে চলে গেছে রাজ্যকে। আমি বুঝলাম যে সেদিন যে পরিবর্তন হয়েছিল, তারপরে একটা সরকার এলো, তাদের তো কিছু করার ছিল। তারা আজকে কিন্তু বাংলায় যেটা উপহার দিয়েছে সেটা শুধু হিংসা এবং গোটা বাঙালি জাতিকে ভিখারিতে পরিণত করা। সমস্ত রাজ্য ফাঁকা হয়ে গিয়ে একটা এক্সোডাস চলছে, সমস্ত মানুষ পরিযায়ী হয়ে চলে যাচ্ছে, অথবা যাদের সামর্থ্য রয়েছে। কিন্তু সম্পাদি, এটাও কি বাংলার একটা ইউনিক জিনিস নয় শম্পা সেন, যে আমরা এখনো এত বছর পরেও সেই সিঙ্গুরি করছি? ঠিক আছে, সিঙ্গুর গেছে, নন্দীগ্রামের একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, নন্দীগ্রামে হয়তো সমস্যা হয়েছে, পোলবাতে একটা জিনিস নিয়ে কথা বলবো, পোলবা একটা সমস্যা হয়েছে। সুদীপ্তদা,
না আমরা আসলে তারপর সিঙ্গুরের রেঞ্জের কোনো এই ধরনের শিল্প রিলেটেড কোনো তর্ক বিতর্ক করতেই হয়তো ভুলে গেছি, এবং সৌজন্যে এটা সুদীপ্ত বাবু আপনাদের জন্য সম্বাদী বলে দিক, তারপরে আপনার কাছে না অবশ্যই সেটা তো দরকার। আজকে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে ওই 2000 টাকা মৃত্যুর পর ভাতাটি নেবেন নাকি লক্ষ্মীর ভান্ডারের ভাতাতেই তার সারা জীবন চলে যাবে। প্রত্যেকটি মানুষের ভাবার দরকার। তার বাড়ির ছেলেটা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, অথবা যারা সামর্থ্য রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে। আজকে যদি শুধু পোস্ট ভায়োলেন্সের সংখ্যা পশ্চিমবঙ্গে দেখেন, এটা কি কোনো রাজ্যে হয়? গত পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র 8 জুন থেকে 13 জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল 48, তাও সরকারি হিসাব অনুযায়ী, এবং 400-রও বেশি মানুষ ছিল আহত। এই পশ্চিমবঙ্গের মানুষ একে অপরকে মারামারি করে মরছে, রক্তের হোলি খেলছে, অথচ নিজের ভালোটা বুঝছে না। আজকে এইরকম একটা জায়গার রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রীর ভাষণে যে অপভাষা উঠে আসে যে রাজ্যে, সেখানে তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র কালো টাকার স্রোত, অর্থনৈতিক ক্ষেত্রে একটা কোলাপস করার সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এবং এই রকম অপভাষা যদি মুখ্যমন্ত্রী চর্চা করেন তাহলে সেই রাজ্যের সংস্কৃতি কি হবে? ঠিক জগন্নাথ দা হাত তুলছেন খুব সংক্ষেপে 30 সেকেন্ড। জগন্নাথ দা, কৌশিক বলে একজন দর্শক লিখছেন, এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা, এখন আমরা পৌঁছে গিয়েছি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমে গিয়ে। সত্যি কি মানে আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি কিন্তু ভোটটা আমাকে দেবে, আমি তোমায় 2000 টাকা সাইকেল সমস্ত কিছু দিলাম, দেখো আমাকেই কিন্তু ভোটটা দিতে হবে। মানে এটা ঠিক হয়তো, কিন্তু তার পাশাপাশি শিল্পটাও তো দাও, চাকরিটাও তো দাও। একটা থাকে উত্তরণের রাজনীতি আর একটা হচ্ছে অবনমনের রাজনীতি। পশ্চিমবঙ্গ গত 13 বছরে অবনমনের রাজনীতির দিকে যাচ্ছে। বুদ্ধদেব বাবু শেষ 10 বছরে অন্ততপক্ষে চেষ্টা করেছিলেন যে বামফ্রন্টের যে ভুলগুলো ছিল সেই জায়গা থেকে কিছুটা উত্তরণের রাজনীতিতে নিয়ে যেতে, কিন্তু গত 13 বছরের যে সাক্ষী, যে রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্য চলেছে, তাতে একথা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা পিছিয়ে যাচ্ছি। এই বাংলার অতীতের গৌরবকে ফিরিয়ে আনতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম কোনো আঞ্চলিক দলের দ্বারা সম্ভব নয়। এতক্ষণ ধরে যে কথাটা উনি বললেন সিঙ্গুরকে নিয়ে, প্রথম কথা বাংলা কিন্তু একটা কৃষি প্রধান রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতগুলোতে এক নম্বর হতে ওনাকে আটকাচ্ছেন না, জগন্নাথ বাবুকে বলছেন না। আমি এই কারণে বললাম তারা এই ধরনের যুক্তি দেয়নি। বলুন প্লিজ। না, আমার কথাটা হচ্ছে যে জমিটা যখন নেওয়া হয়েছিল, অধিগ্রহণ করা হয়েছিল, তো বেআইনি। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে। আমিও তো বলছি সিঙ্গুর নিয়ে কেন কথা বলছেন আপনি বলুন। এর পরে কতগুলো সিঙ্গুরের মতো জায়গা আপনারা তৈরি করতে পেরেছেন, কেন আপনারা সিঙ্গুর নিয়ে বলছেন? সুপ্রিম কোর্ট রায়টা কেন দিল? অনেক সুপ্রিম কোর্ট হয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট কোর্ট বলেছে তো। সুপ্রিম কোর্ট, আচ্ছা ইউনিয়ন গভর্নমেন্ট পার্লামেন্টে বলে দিয়েছিল যে রাজ্য যদি মনে করে তার জমি অধিগ্রহণ আইন সে নিজের মতো অ্যামেন্ড করতে পারে। আপনি জমি অধিগ্রহণ আইন করেননি কেন? আপনি জমি অধিগ্রহণ আইন আপনি করেননি কেন? সেই আমাদের এটা তো পরিষ্কার কথা। জমি অধিগ্রহণ আইন রাজ্যের মতো করতে পারে। ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন দ্য পার্লামেন্ট। আপনি পার্লামেন্টে খবর রাখেন না, তাহলে সুপ্রিম কোর্টের কেন সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কেন আপনি সিঙ্গুরকে জাস্টিফাই করছেন? আপনি জমি অধিগ্রহণ আইনটা করুন না, জমি অধিগ্রহণ আইনটা সুপ্রিম কোর্টের উপরে আপনি সুপ্রিম কোর্টের রায়ের উপরে কথা বলবেন? মূর্খ লোকদের সাথে কথা বলেন আপনি একটা মূর্খ লোক, উল্টো পাল্টা বলছেন। সুপ্রিম কোর্ট বলেছে আপনাকে জমি অধিগ্রহণ আইন করবেন না, উল্টো পাল্টা বলে সুপ্রিম কোর্ট বলেছে অভিনেতা অ্যাক্টিং করেন কে যান। এমএসপি নিয়ে বলতে আসবেন না, জমি অধিগ্রহণ নিয়ে বলতে আসবেন না। জমি অধিগ্রহণ আইন নিয়ে আপনার কাজ নিয়ে বলুন, অভিনেতা আপনার কাজ নিয়ে বলুন, আপনার কাজ নিয়ে বলুন, আপনার কাজ নিয়ে বলুন। আপনি শিল্প নিয়ে কথা বলছেন, আপনি বাজে কথা বলছেন, আপনি অ্যাক্টিং করুন, আপনি কৃষির বিষয় বলতে আসবেন না, কৃষকের বিষয় বলবেন না, কৃষকের বিষয় বলবেন না, কৃষকের বিষয় বলবেন না। সুপ্রিম কোর্ট দেখাচ্ছে কৃষি আইন যে পার্লামেন্টে যখন বলা হয়েছিল যে ল্যান্ড রিফর্ম স্টেট করতে পারে, আপনি করতে পারেননি কেন? একদম আমি হয়তো আমার সময় শেষ বলে আমার সময় একদম সময় শেষ। ভাতা আছে, কাজ নেই, এই যে বিতর্ক, এই বিতর্কটা একদিনে শেষ হবে না, কিন্তু একটা ছোট্ট বিতর্ক এর পরেও করতে হবে। আপাতত তারা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি।